আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না বললেন ডক্টর ইউনূস। জানাবো নির্বাচন নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, মান অভিমানের সুযোগ নেই বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। $1 বিলিয়ন বাজেট সহায়তা দেবে জাপান, হতে পারে 5 সমঝোতা ও চুক্তি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের পারে চেষ্টা চলছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে, বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে এগিয়ে যাই। সবাই একসঙ্গে বসাই, সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে দেশের ভেতরে ও বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যাই। তিনি বলেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। নির্বাচন নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করলেও সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন, উদ্বেগ ঘুরপাক খাচ্ছে। কেউ চান সংস্কারের পরে নির্বাচন, আবার কেউ দ্রুত ভোট চান স্থিতিশীলতার জন্য। একজন নাগরিক বলছিলেন, ভোটগ্রহণের সময় যেভাবে সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, এখনো কি তেমন কিছু ঘটতে যাচ্ছে? আজকে এই দেশে কেউ কারো বাবা মা নাই, তাই কারো কোথাও কেউ শুনে না। সব দায়িত্ব এখন যেন শুধু ডক্টর ইউনূসের কাঁধে। বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করা হলেও জামাত ইসলামী নেতারা বলছেন, নির্বাচনের আগে দরকার সুস্পষ্ট রোডম্যাপ ও কাঠামোগত সংস্কার। অপরদিকে এনসিপি চায় বর্তমান সরকারের আমলের সব নির্বাচন বাতিল করে নতুনভাবে পথ চলা শুরু হোক। অন্যদিকে সাধারণ মানুষ বিভক্ত। কেউ বলছেন, আগে দেশের কাঠামোগত দুর্বলতা ও প্রশাসনিক সংকট দূর করতে হবে, এরপর সুষ্ঠু নির্বাচন হোক, যেন সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আবার কেউ বলছে, নির্বাচনের আগে যদি নিরপেক্ষ রোডম্যাপ ঘোষণা করা যায় তাহলে রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরবে, স্থিতিশীলতা আসবে। আরেকজন বলেন, এত বছর আমরা ভোট দিতে পারিনি, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন যদি আবার তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, নাকি আগের মতোই এক পেশে শাসন চলবে? তবে অনেকে মনে করেন দেশে এখন তুলনামূলক স্থিতিশীল, তাই নির্বাচন না দিয়ে আগে প্রয়োজনীয় সংস্কার করা হোক। তারপর যদি ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয় সেটাই দেশের জন্য ভালো হবে। একজন নাগরিকের ভাষায়, সংস্কার তো চলমান প্রক্রিয়া, কিন্তু যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে জমে আছে সেগুলো সমাধান না করে শুধু নির্বাচন দিয়ে কি হবে? অতীতে তো 3টা নির্বাচন দেখলাম, কিন্তু জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি। সংক্ষেপে বলা যায়, সাধারণ মানুষের প্রত্যাশা হলো একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন, যার আগে প্রয়োজন ন্যায্য ও কার্যকর সংস্কার। তবে গণতন্ত্র সুদৃঢ় হবে এবং দেশ পাবে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত নেতৃত্ব। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, মান অভিমানের সুযোগ নেই বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবছরের ডিসেম্বরের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। তিনি বলেন, হুমকি ধমকি উপেক্ষা করে নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রত্যেক নাগরিককে নিজের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের করুণার পাত্র নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের একদিন পরে রোববার বিকালে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই প্রত্যাশা ব্যক্ত
ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ তথা সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে বলে আমি প্রত্যাশা রাখছি। এদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তারেক রহমান বলেন, হঠাৎ করে এনবিআর সংস্কার অর্থনীতির জন্য ভালো নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ম মাফিক বাজেট ঘোষণা করতে হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে প্রতি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেটও হচ্ছে মূল প্রতিবন্ধকতা। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর এর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই, তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য। এমন বাস্তবতার বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার হঠাৎ করেই এনবিআর এর উপর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ে ক্ষেত্রে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে। এটি আমাদের অর্থনীতির জন্য খুব ভালো বিষয় নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে বা রাখতে পারে বলে গণতন্ত্রকামী জনগণ বিশ্বাস করে। সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফেসিবাদী চরিত্রে ধারণ করা সহজ হয় না। সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের চিত্র বা চরিত্র যাই হোক, সরকারের জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য না করা বা করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তে স্বৈরাচারী হয়ে ওঠে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জবাবদিহিমূলক নয় মন্তব্য করে তারেক রহমান বলেন, হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক ও রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই, তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। তিনি বলেন, সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, ফলে নৈতিক কারণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর ও টেকসই হয় না, হবেও না। দেশে অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয়। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অন্যদিকে এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে প্রতিনিয়ত এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তারেক রহমান বলেন, এই কারণে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। যদিও আনফরচুনেটলি তাদের এইসব দাবি দেওয়া শোনার মতো কেউ নেই এই মুহূর্তে। স্বৈরাচারের মাথাচাড়া সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি একটি বিষয়ে গণতন্ত্রকামী জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসি সুযোগ নিয়ে পরাজিত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠার অপেক্ষা রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। $1 বিলিয়ন বাজেট সহায়তা দেবে জাপান, হতে পারে 5 সমঝোতা ও চুক্তি। সবকিছু ঠিক থাকলে আগামী 27 মে মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার সফরে বাংলাদেশকে $1 বিলিয়ন বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এছাড়া দেশটির সঙ্গে 5টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলেও জানা গেছে, যার মধ্যে প্রতিরক্ষা খাতের সহযোগিতা বিষয়ক একটি চুক্তিও রয়েছে। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরটি হবে বলেই তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সফরটি সমন্বয় করেছেন বলে জানা গেছে। সরকার কর্মকর্তারা জানিয়েছেন, 27 মে মঙ্গলবার দিবাগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী 29 মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। 2 শীর্ষ নেতার বৈঠকের পর 5টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে, যার মধ্যে প্রতিরক্ষা খাতের সহযোগিতা নিয়ে একটি চুক্তি রয়েছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি বিডার সক্ষমতা বৃদ্ধি, জনশক্তি রপ্তানি সহ আরও একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ
ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে $1 বিলিয়ন বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। জানা গেছে, টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন। সেখানে তিনি জাপানের থেকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন। সম্প্রতি জাপানের টোকিওতে বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা টোকিও সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এফওসিতে জাপান থেকে আরো অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। আলোচনায় প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গ তুলে জাপান দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে চুক্তির কথা উল্লেখ করে জাপান। প্রধান উপদেষ্টা সফরে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে জানতে চাইলে সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, জাপান থেকে আরো বেশি সহজ শর্তের ঋণ সহায়তা, একই সঙ্গে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আহ্বান জানাতে পারে বাংলাদেশ। বঙ্গোপসাগরীয় উদ্যোগের অধীনে সহযোগিতা, ইন্দো প্যাসিফিক বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ, বিশেষ করে নার্স ও কেয়ার গিভার, এইসব বিষয় গুরুত্ব পাবে। এই সফরে কিছু নতুন প্রকল্পের ঘোষণা আসতে পারে। 5টি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে উভয় পক্ষ কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।